আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা আছি আপনাদের সাথে। আপনাদের অনেক কমপ্লেইন যে কেউ আমাকে জিজ্ঞেস করছেন কেন রংপুর আসছি না, কেন খুলনায় যাচ্ছি না, কেন গাজীপুর যাচ্ছি না। আমি তো একজন মানুষ। সো একজন মানুষের পক্ষে তো এতগুলো জেলা কভার করা সম্ভব হয় না। সেজন্যই আপনাদের জন্য সুখবর হলো আমরা এখন থেকে অনলাইন সার্ভিস দেওয়া শুরু করেছি। কারণ এখন যে ডিজিটাল যুগ আছে, আমরা চাইলেই কিন্তু কেউ যদি আমার চেম্বারে আসতে অক্ষম হন, তিনিও চাইলে অনলাইনে আমার সাথে যোগাযোগ করে ফেলতে পারেন। সেজন্য হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, ইমো আছে, ভাইবার আছে। যেই জায়গাতে অ্যাক্টিভ আছেন সেখানেই আমরা কিন্তু আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে সেই অনলাইন সার্ভিসটা অনায়াসে কিন্তু নিয়ে নিতে পারেন। আমরা আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে অনলাইন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করবেন। বিস্তারিত তিনি আপনাদেরকে জানিয়ে দিবেন কিভাবে কখন কার সাথে অ্যাপয়েন্টমেন্টটা সেট করা যায়। কাজেই একেবারেই যখন আসতে পারবেন না তখন কিন্তু তাদেরকে এই সার্ভিসটাই নিতে হবে। শুরু হয়ে যাচ্ছে আমাদের অনলাইন সার্ভিস। থাকবেন আমাদের সাথেই। আমরা যারা খুব স্বাস্থ্য সচেতন এবং সচেতন হতে চাই, এবং আমি সচেতনতা বাড়াতে চাই, সচেতন করতেও চাই বিভিন্ন বিষয় নিয়ে। মানে ডায়েট বিষয়টা অনেক জনপ্রিয় একটি বিষয় আসলে বর্তমান সময়ে। কে কিভাবে ডায়েট করবে, এরকম একটা প্রশ্ন প্রতিনিয়তই কিন্তু আসছে। তো ডায়েটটা অ্যাকচুয়ালি প্রতিবারই বলে থাকে যে ডায়েটটা রিলেটেড কিন্তু বিভিন্ন ধরনের শারীরিক কন্ডিশনের উপর, আপনার শরীরে কোন ধরনের রোগগুলো আছে তার উপর বেস করে কিন্তু প্ল্যান তৈরি করা হয়। সো ডায়েট হলো স্পেসিফিক হতে হয়, অর্থাৎ রোগ এবং রুগী অনুযায়ী এটা স্পেসিফিক হবে। একটা এক্সাম্পল দেই, যেমন যিনি কিডনি রোগে ভুগছেন তার খাবারটাকেও কিন্তু তার ডিজিজ অনুযায়ী ব্যালেন্স করে দেওয়া হয়। সো আমাদেরকে মনে রাখতে হবে সর্বাবস্থায় আমরা যেন ব্যালেন্স ডায়েটের কোনো বিকল্প না খুঁজে থাকি। বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হলো কিটো ডায়েট নিয়ে। তাই আজকে আপনাদের কাছে হাজির হয়েছি কিটো ডায়েটের পজিটিভ নেগেটিভ প্রতিটি বিষয় নিয়ে। কারণ অনেকেই খুব আগ্রহ নিয়েই এই কিটো ডায়েটটি করতে চান, বিভিন্ন ধরনের ব্লগ দেখে বা ভিডিও দেখে নিজের প্ল্যানটাকে তৈরি করে কিন্তু কিটো ডায়েট করছেন। সো কিটো ডায়েট কিন্তু স্পেসিফিক কিছু মানুষের জন্যই তৈরি করা হয়, এবং এটার জন্য কিন্তু স্পেশালাইজড হতে হবে। আপনার ডায়েটিশিয়ানই কিন্তু আপনাকে এই কিটো ডায়েটটা স্পেশালি তৈরি করে দিতে পারবে। তো যারা নিজেরা তৈরি করে এই কিটো ডায়েট করছেন, কেউ সফল হয়েছেন, কেউ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, কারো তেমন কোনো উপকার আসেনি। সো যারা সফল হয়েছেন তারা তাদের সফলতার গল্পগুলো শেয়ারও করছেন। সো সফলতার গল্প শেয়ার করতে সবারই ভালো লাগে, এবং সফলতার গল্পের চাপে কিন্তু যারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন, অনেক ধরনের শারীরিক প্রবলেমে ভুগছেন, সেই সমস্যাগুলো কিন্তু চাপা পড়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আনইথিক্যালি যে কোনো ডায়েটই আমাদের শরীরের জন্য ক্ষতিকর। ওজন যেমন দীর্ঘদিনে বাড়ে, ওজন কমানোর সময় কিন্তু সেরকমই একটা পেশেন্স আমাদেরকে রাখতে হবে বা ধৈর্য থাকতে হবে যে ওজনটা যেন আবার ধীরে ধীরে কমাতে পারি। কোনো অবস্থাতেই কোনো কিছু খুব জরুরি, খুব দ্রুতভাবে কমিয়ে ফেলা বা দ্রুত আরোগ্য লাভ করার যে টেন্ডেন্সি আমাদের মধ্যে তৈরি হচ্ছে, অধৈর্যর একটা বিষয় চলে আসছে। সো এই বিষয়গুলো কিন্তু সব আপনার শরীরের উপরেই এসেই পড়বে, অর্থাৎ যে কোনো ব্যাড এফেক্ট আপনার শরীরের উপরে তৈরি হতে পারে। কিটো ডায়েটের সাধারণত যে সমস্যার মধ্যে সবার আগে পড়ে যে কি খাবে বা কোন খাবারটাকে বাদ দিবে, এই ধরনের অনেকগুলো কোয়েশ্চেন তৈরি করা আছে। এবং অনেকেই মনে করেন নিজের ডায়েট তৈরি করার মধ্যে কিন্তু অনেক বড় একটা ক্রেডিট আছে, যদি তিনি আসলেই বুঝেন খাদ্যের গ্রুপ কোনটা, কোন খাবার আমার কোন অর্গানের জন্য ভালো, কোনটি খেলে আমার অর্গানগুলো সুস্থ স্বাভাবিক থাকবে। ওজন কমাতে গিয়ে শুধু ওজন কমানোর দিকেই কিন্তু ধ্যান দিলে চলবে না। ওজন কমাতে গিয়ে যদি আপনি আপনার আরেকটি অর্গানের ক্ষতি করে ফেলেন, সেটাই আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর। এবং এটা বুঝতে হবে আনইথিক্যালি ওজন কমানোর সাইড এফেক্ট আপনি 10 বছর পরে হলেও পাবেন। আপনার প্রতিটি অর্গানের কিন্তু চাহিদা ফিল আপ করতে হবে। যেমন আপনার চোখের জন্য একরকম খাবার, আপনার হার্ট, কিডনি, লিভার, লাং, এই সব কিছুর জন্যই কিন্তু ভিন্ন ভিন্ন খাবার আছে। কাজে ডায়েটটাকে এমনভাবে করেন ওজন কমাতে গিয়ে প্রতিটি অর্গানকে আপনার সুস্থ রাখতে হবে। আমাদের এই ওজন বাড়ার গ্রুপের মধ্যে, অর্থাৎ ওবেসিটি গ্রুপে কিন্তু অনেক ধরনের মানুষ, অর্থাৎ বাচ্চা থেকে শুরু করে একদম অ্যাডাল্ট বৃদ্ধ মানুষ কিন্তু আছে। এর মধ্যে অনেকে ডায়াবেটিকে ভুগছেন, কেউ হার্টের ডিজিজে ভুগছেন, কারো লিভার প্রবলেম আছে, কারো কিডনিতে প্রবলেম আছে। সো প্রত্যেকেই কিন্তু তার এই জায়গাগুলোকে মাথায় রাখতে হবে। শুধুমাত্র ওজন কমাতে গিয়ে আপনি আপনার বাকি ডিজিজগুলোকে ইগনোর করতে পারবেন না। সেই ডিজিজগুলোকে মাথায় রেখে আপনার ডায়েট প্ল্যান করতে হবে। কাজেই সবার জন্য কিন্তু সব ডায়েট উপযোগী না। আমি ইনফ্যাক্ট অনেক হাই ইনসুলিন ডোজে নিচ্ছে এমন ডায়াবেটিক পেশেন্ট পেয়েছে, যিনি কিটো ডায়েট করতে গিয়ে কিন্তু তার অনেক ধরনের প্রবলেম তৈরি হচ্ছে। কিটো ডায়েট নেগেটিভ কিছু না, কিন্তু আপনি যখন করবেন অবভিয়াসলি আপনি আপনার ফিজিশিয়ান, আপনার ডায়েটিশিয়ান
এদের মনিটরের মধ্যে থেকে আপনাকে করতে হবে। নিজে করতে গিয়ে আপনি যে প্রবলেমগুলোর মধ্যে পড়বেন, আমি জাস্ট কয়েকটি প্রবলেম বলছি যে কিটো ডায়েট থেকে যে প্রবলেমগুলো সাধারণত তৈরি হয় সেটা হলো রুগী কী কী খাবেন এবং কী কী বাদ দিবেন এই বিষয়টি সে বুঝতে পারে না। কিটো ফ্লু হয় সর্বপ্রথম, লেগ ক্রাম্প হয়, মুখে দুর্গন্ধ হয়, কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন হয়, হৃদস্পন্দন বেড়ে যায়, ফিজিক্যাল পারফরমেন্স তার কমে যায়, ডায়রিয়া, কিটো অ্যাসিডোসিস, কিটো ডায়েট স্টপ করার পরপর ওয়েট আবার রিগেইন করার একটা টেন্ডেন্সি তৈরি হয়ে যায়। সো যারা ডায়াবেটিক পেশেন্ট তারা খুবই খুবই সাবধান থাকবেন, তাদের কিটো অ্যাসিডোসিস হওয়ার প্রবণতা অনেক বেশি বেড়ে যায় এবং যে কোনো সময় ব্লাড সুগার ফল করে কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্ট অ্যাটাকের একটা ঝুঁকি তার সবসময় থাকবে। রুগীর মেজাজ খিটখিটে হওয়া, মেন্টাল রিটার্ডেশন সহ অনেকগুলো প্রবলেমই তৈরি হয়। সো মনে রাখতে হবে, যেই ডায়েট আপনি দীর্ঘদিন ধরে রাখতে পারবেন না সেই ডায়েট আপনি যখন করবেন তখন তাকে স্টার্টটা কিভাবে করবেন এটা বুঝতে হবে, স্লো স্লো কিভাবে সেটাকে আবার বন্ধ করবেন তাও কিন্তু আপনাকে বুঝতে হবে। আমি একটি ধারণা আপনাদেরকে দেই, যেমন যখন সমস্যাগুলো হয় সমাধানটা কিভাবে করবেন। কিটো ফ্লু হচ্ছে কিটো ডায়েটের সবচেয়ে ফেমাস সাইড এফেক্ট এবং সবার প্রথমে এই সমস্যাটি দেখা দেয় কার্বোহাইড্রেট যখন আপনি টোটালি বাদ দিয়ে দিবেন তখন আপনার শরীরে কিছু পরিবর্তন তৈরি হবে, ফলে ক্র্যাম্পিং, মাথা ব্যথা, বমির ভাব, দুর্বলতা ইত্যাদি সমস্যা আপনার দেখা দিবে। এই সমস্যা পরিহার করার জন্য আপনি যে কাজটি করবেন তা হলো স্টার্ট স্লোলি, অর্থাৎ প্রথমেই সরাসরি কিটো ডায়েট দিয়ে শুরু না করে লো কার্ভ দিয়ে আপনি শুরু করতে পারেন। পর্যাপ্ত পরিমাণের পানি বা পানীয় গ্রহণ করতে থাকবেন যাতে কোনোভাবে আপনার ডিহাইড্রেশন না হয়। ডিহাইড্রেশনের কারণে আপনার হেডেক হবে এবং আপনার কিডনিতে ব্যাড এফেক্ট তৈরি হবে। অ্যাকুইট কিডনি ফেলিওর সামটাইমস কিটো ডায়েটের কারণে কিন্তু হয়ে থাকে। যখন আপনি খাবেন অর্থাৎ ক্যালোরি কমে না যায় সেদিকে আপনাকে খেয়াল করতে হবে, তাই বেশি বেশি লো কার্ব ফুড এবং গুড ফ্যাট আপনাকে ইনটেক করতে হবে, লাইক বাদাম, বীজ, এই ধরনের খাবারগুলো রাখতে হবে। যেমন ডিরেক্ট যদি কার্বোহাইড্রেট আপনি না নেন, যেমন ভাত, রুটি, চিড়া, মুড়ি, বিস্কিট, এগুলো হলো ফার্স্ট ক্লাস কার্বোহাইড্রেট। সো যদি আপনি এই ধরনের কার্বোহাইড্রেট নিতে না চান তাহলে আপনি সেকেন্ড ক্লাস কার্বোহাইড্রেট লাইক ফ্রুটস অর্থাৎ ব্যানানা, অ্যাপেল, সিজনাল যে ফ্রুটসগুলো আছে সেই ফ্রুটসটাকে আপনি নেওয়ার প্র্যাকটিস করবেন। কিছু শারীরিক ব্যায়াম বা নিয়মিত হাঁটা অথবা সাঁতার অথবা সাইক্লিং, এটার প্র্যাকটিস কিন্তু আপনাকে রাখতে হবে। তবে যাই আপনি করুন না কেন আপনাকে মাথায় রাখতে হবে ওবিসিটি ইটসেলফ এ ডিজিজ। প্রতিটি মানুষ ইন্ডিভিজুয়াল, তার জিনগত বৈশিষ্ট্যগুলো কিন্তু আলাদা, তাই প্রতিটা মানুষের জন্য তার ক্যালোরি চাহিদাগুলো কিন্তু আলাদা হয়ে থাকে। শুধুমাত্র ডায়াবেটিস, কিডনি, লিভার এর বিষয় না, অনেকের আয়রন ডেফিসিয়েন্সি থাকে, অনেকের ক্যালসিয়াম ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে, নার্ভাস সিস্টেম ব্রেকডাউন থাকে। এই প্রত্যেকটা জায়গায় খেয়াল করতে হবে। কাজে কোনো ব্লগ বা ভিডিও দেখে শুধু শুধু নিজেই কিন্তু সেটাকে তৈরি করে নেবেন না যে আপনি কিটো ডায়েটে চলে যাবেন। 10 থেকে 15 দিন পরেই কিন্তু আপনি কিছু সাফারার হচ্ছেন। সো ওই সময় থেকে তখন আপনার রিকভার করা, আবার আপনি যতটুকুই লস করেছেন সেটা ডাবল রিগেইন করার একটা টেন্ডেন্সি তৈরি হবে। তখন অটোমেটিক্যালি আপনি ফ্রাস্ট্রেশনে চলে যান। সেই ফ্রাস্ট্রেশন থেকে ওজন কমানো কিন্তু অনেক বেশি কষ্টকর হয়ে থাকে। মনে রাখতে হবে ওজন কমানো কিন্তু আসলেই একটা স্ট্রেস। যে কোনো নেগেটিভ স্ট্রেস কিন্তু ওজনটাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাড়ায়, খুব কম ক্ষেত্রে আছে আমাদের ওয়েট ফল হয়। আপনি যে কোনো ভালো একটা ডায়েট ফলো করার পরেও কিন্তু দেখবেন যে আপনার ওজন কমছে না, কারণ হলো আপনি স্ট্রেসে আছেন। আসলে কি কমবে? কত দ্রুত কমবে? 1 মাসে মাত্র 1 কেজি কমলো, আমি তো 3 কেজির টার্গেট নিয়েছিলাম। এই বিষয়গুলো ডিপেন্ড করবে আপনার ফিজিক্যাল কন্ডিশনের উপর। আপনার বডি কতটুকু স্ট্রেস নিতে পারবে, আপনার বডি আপনাকে কতটুকু সাপোর্ট করছে সেটা। যেমন আপনার আয়রন ডেফিসিয়েন্সি আছে, সো আপনার লো অক্সিডেশন হবে। যদি আপনার লো অক্সিডেশন হয় সো আপনার মেটাবলিজম অটোমেটিক্যালি লো হবে। শুধুমাত্র একটি ডায়েট প্ল্যানই কখনো একজন মানুষকে ওজন কমাতে সাহায্য করে না। এই ডায়েট প্ল্যানের সাথে অনেক কিছু আপনার মেনটেন করতে হবে। বিশেষ করে আপনার মানসিক অবস্থাটা কেমন সে বিষয়টি আপনাকে খেয়াল করতে হবে। প্রতিটি মানুষকে যখন আমরা যে কোনো ডায়েট প্ল্যান ফলো করি তার সাথে তার পরিবার, সামাজিকতা সব কিছু মেনটেন করে কিন্তু করতে হবে। যদি এভরিথিং মেনটেন করে মান্থলি আপনি 1 কেজি করেও ওজন কমাতে পারেন, এটাই আপনার সফলতা, কারণ এটিকে আপনি ধরে রাখতে পারবেন। এবং কখনোই কিন্তু কিটো ডায়েট আপনি দীর্ঘদিন করতে পারবেন না। 15 দিন, হাইস্ট 45 দিন আপনি করতে পারবেন, তারপর আপনি কি করবেন? আপনাকে তো আবার আপনার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, তার মানে আগের রুটিনে আসতে হবে।
3 to 4 টাইমস, হাইস্ট 6 টাইমস আমরা কিন্তু খেতে দেই পেশেন্টকে, বা আমরা নর্মাল যে লাইফ লিড করি 4 থেকে 5 বার, হাইস্ট 6 বার আমরা মিল নিতে বলি। এই লাইফেই তো আমরা আবার আসবো। কাজেই আপনি যেটাকে দীর্ঘদিন ধরে রাখতে পারবেন না, সেটা যখন আপনি মেনটেন করবেন, আবার আগের লাইফে আসবেন, আপনার মেটাবলিক প্রসেসটা নষ্ট হবে। যখন আপনি ইন্টারমিডিয়েট ফাস্টিং, অর্থাৎ আমরা যখন রোজা থাকি, রোজাতে কি হয়, খাবারের টাইমিং চেঞ্জ হয়ে যায়, যার কারণে রোজাতে ম্যাক্সিমাম মানুষ কিন্তু ওয়েট গেইন করে। খুব কম মানুষ, বুদ্ধিদীপ্ত যারা, তারা ওজনটা লস করতে পারে। বিকজ অফ ক্যালোরি যদি হিসাব করতে পারেন তাহলে রোজাতে ওজন কমে, আদারওয়াইজ রোজাতে ওজন বাড়ে। বিকজ অফ মেটাবলিক প্রসেসটা চেঞ্জ হয়। দিনের বেলা আমরা কোনো কিছু খাচ্ছি না, আমাদের স্টমাকের কোনো কাজ হচ্ছে না, ডাইজেশন মেটাবলিজমটা তখন স্টপ থাকে, আমরা খাচ্ছি সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত। সো ওই টাইমে আমরা অনেক সময় পেট পুড়ে প্রচুর খাবার খাই, যার কারণে স্লো ডাইজেশন হয়, আমাদের মেটাবলিক প্রসেসটাও তখন স্লো হয়ে যায়। সো কিটো ডায়েট করতে গিয়েও কিন্তু আপনি তাই করছেন, এবং এই কিটো ডায়েটে কিন্তু আপনি দীর্ঘদিন থাকতে পারবেন না। আরেকটি বিষয় হলো, সেম খাবার কিন্তু আমাদের প্রতিদিন ভালো লাগে না। সো ফুড শুড বি চেঞ্জেবল। আপনি যত চেঞ্জ করবেন, ভ্যারাইটি নিউট্রিশন পাবেন, আপনার মন মানসিকতা অনেক বেশি ভালো থাকবে, আপনি অনেক স্ট্রেস রিলিফ করতে পারবেন। আপনাকে মাথায় রাখতে হবে, সব কিছুর ঊর্ধ্বে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাকে রাখবেন, প্রপার ডায়েটিং করবেন। কিটো ডায়েট যদি করতেই হয়, অবভিয়াসলি একজন এক্সপার্টের কাছে যাবেন, তিনি আপনাকে ফিক্সড করে দিবে আপনি কতদিনের জন্য করতে পারবেন। যদি আপনার জরুরি ভিত্তিতেই ওজন কমাতে হয়, তিনি আপনাকে সেট করে দিতে পারবেন। তাহলে সেটা আনএথিক্যালি হবে না। তিনি রেগুলার আপনাকে মনিটর করলো, আপনার কোনো ফিজিক্যাল চেঞ্জ আসছে কিনা, অন্য কোনো খারাপ লাগা তৈরি হচ্ছে কিনা, হেয়ার ফল থেকে শুরু করে শরীরের অন্য কোনো প্রবলেম আপনার যদি তৈরি হয়, সাথে সাথে কিন্তু তিনি আপনাকে হেল্প করতে হবে। উন্নত বিশ্বে দেখা যায় যারা কিটো ডায়েট করেন, তাদেরকে অলওয়েজ তাদের ডায়েটিশিয়ান, ফিজিশিয়ান কিন্তু মনিটর করেন, প্রতিনিয়ত মনিটর করেন, এবং তাদের একটা কানেক্টিভিটি থাকে রেগুলার। যখনই যে প্রবলেম হয়, তারা ডায়েটিশিয়ানকে শেয়ার করে, সেই অনুযায়ী তাদের ডায়েটিশিয়ান কিন্তু তাদেরকে হেল্প করে। সো আমার রিকোয়েস্ট থাকবে, যারা এই ধরনের ডায়েট করতে ইচ্ছুক, তারা এক্সপার্টের কাছে গিয়ে এটাকে করবেন, রেগুলার মনিটরিংয়ে থাকবেন, এবং অবশ্যই তখন আপনারা সাকসেস হবেন। আমি তাহমিনা আলী বর্ণা। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের প্রভাষক। মাঝে যেটা হলো, আমার ওজন অনেক বেশি বেড়ে গিয়েছিল, এবং ওজন বাড়ার ফলে বিভিন্ন সমস্যা দেখা দিল। যেমন প্রথম হলো আমার হরমোনাল প্রবলেম দেখা দিল। আমার হাইপোথাইরয়েড হলো, এবং সেটা পয়েন্ট ছিল 7.5। তো তখন আমি ওয়েট কমানোর চেষ্টা করছিলাম বাসাতেই, ডায়েটিং প্লাস এক্সারসাইজ, কিন্তু ওয়েট কোনোভাবে কন্ট্রোল করতে পারছিলাম না, আরও অনেক বেশি বেড়ে যাচ্ছিল। এরপর ফেসবুকে আমি ইজি ডায়েট বিডির পেজটা দেখি, আমি সেখান থেকে ফোন করে ম্যাডামের জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ চেম্বারে যাই। তো প্রথম দেখাতে ম্যাডামকে আমার খুব ভালো লাগে, কারণ ওনার কথাবার্তা অনেক বেশি আন্তরিকতা ছিল। এবং যখন ম্যাডামকে আমি আমার প্রবলেমগুলো শেয়ার করলাম, তখন উনি বলেছেন যেহেতু আমার হাইপোথাইরয়েড, আমার জন্য ওজন কমানোটা অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। এবং আমি ভাবলাম যে ওকে আমি চ্যালেঞ্জটা নিই, এবং ওনার পরামর্শ মতো চলার 1 মাসের মাঝে আমার 7 কেজি ওজন কমে গেল। এবং আমি ঠিক 1 মাস পর যখন আমি টেস্ট করালাম থাইরয়েড, আমার 7.5 থেকে 2.5-এ চলে আসলো। এবং এটা অবশ্যই ম্যাডামের কৃতিত্ব, কারণ উনি আমার ডায়েট চার্টে থাইরয়েড নিয়ন্ত্রণের সবগুলা উপায় দেখিয়ে দিয়েছে, মানে কি ধরনের খাবার খেলে আমার থাইরয়েড বাড়বে বা কমবে সেটা আমাকে বলে দিয়েছেন। তারপর আমি আস্তে আস্তে ওয়েট কমা শুরু হয়, এবং এই পুরো জার্নিতে ম্যাডাম আমার পাশে ছিলেন। আমার খারাপ লাগলে ওনাকে আমি ফোন করতাম, তারপর উনি আমাকে মোটিভেশন দিত যে না ঠিক আছে, বা সবসময় ওনাকে পাশে পেয়েছি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, যখন আমি অনেক বেশি মোটা ছিলাম, আমার বিভিন্ন আর্টিকেল পড়ে মন খারাপ হতো। যেমন এর আগে আমি বিভিন্ন ডায়েটিশিয়ানের কাছে গিয়েছি, কিন্তু জানি যে তা না, কিন্তু খুব বেশি পারিনি, কারণ আমি মোটিভেশন ধরে রাখতে পারতাম না। তো একবার একটা আর্টিকেল পড়ি পেপারে, সোনাম কাপুরের, ইন্ডিয়ার একজন নায়িকা। তো সে বললো আমার পার্সোনাল একজন ডায়েটিশিয়ান থাকে, আমাদের জন্য এগুলো কোনো বিষয় না। সো আমি ভাবতাম যদি আমার একজন থাকতো। সো ম্যামের সাথে পরিচয় হওয়ার বিষয়টা এমন হয়ে গেল, যখন খুশি ফোন করা, যখন খুশি যোগাযোগ, খারাপ লাগলে আসা। উনি আমাকে এটা বলছে যে খারাপ লাগলে গল্প করতে চলে আসবা, তো সেটা করতাম। উনি আমাকে কন্টিনিউয়াসলি মোটিভেশনের মধ্যে রাখতেন, আমার যে কোনো প্রবলেম শেয়ার করতেন। এই করতে করতে আমার ওয়েটও কমে গেল বেশ কিছু, প্লাস আমার যতগুলো প্রবলেম ছিল সব প্রবলেম মোটামুটি শেষ হয়ে গেছে। সো আমি মনে করি উনি আমার জীবনে একটা আশীর্বাদ, মানে আল্লাহ ওনাকে পাঠিয়েছেন, না হলে হয়তো বা আমি সুস্থ বা সুন্দর হতে পারতাম না। এবং আমি মনে করি ওনার যে ট্রিটমেন্টগুলো, একজন ডায়েটিশিয়ান, ওনার ট্রিটমেন্ট সম্পূর্ণ সায়েন্টিফিক। যে কোনো ক্ষেত্রে, সাপোজ কারো হার্টেরও প্রবলেম, হাড়ের প্রবলেম হতে পারে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ বা ওজন যার কম, তারাও যদি বাড়াতে চায় ওনার কাছে আমি মনে করি আসা উচিত। কারণ ওনার সবকিছু উনি বিজ্ঞান সম্মত উপায়ের সমাধান দেন, এবং সেটা যদি কেউ অনুসরণ করে সে সঠিক ফলাফল পাবে, এবং সেটা খুব অল্প সময়ে পাওয়া যাবে। খুব বেশি যে ধৈর্য ধরতে হবে বছরের পর বছর তা না, 6 মাস অপেক্ষা করলে সম্ভব। আমার নাম এস এম আব্দুল জাব্বার। আমি
শেখ ব্রাদার্স শিপিং কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান। আমি পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকার ওনাকে দেখানোর পরে যখন তাকে দেখাতে যাই তখন আমার ওয়েট ছিল 95.5। তার 1 সপ্তাহ বা 10 দিন পরের থেকে তার ডায়েট শুরু করি আমি। কন্টিনিউ প্রায় 3 মাসের মতন আমি তার ডায়েট কমপ্লিট করি। তখন আমার দেখা গেছে যে 85 কিলো হয়েছে। না আমি ইজি ডায়েটের আয়েশা সিদ্দিকার যেটা খাইছি আমি বা খাচ্ছি এখনও, সেটা আমার মতন যদি তারা খায়, যারাই এটাকে ওয়েটের জন্য কষ্ট পাচ্ছে, তারা এটা খাইলে শুধু এই ডায়েটটার উপরে থাকতে হবে। এরপরে যদি অন্য কিছু না খায় তাহলে এটাকে ফলো করলে আশা করি ইনশাল্লাহ তার ওয়েট কমবে, যে সত্যিকারে যে এইটা খাইয়েই থাকে। নাম, আপনার নাম কি? আয়েশা খানম। আপনি কি করেন? হাউস ওয়াইফ। আচ্ছা, আপনার এখানে কেন আসছেন আপনি ম্যাডামের কাছে? ওজন ছিল 75। ওজন কমানোর জন্য আসছেন? কমানোর জন্য, মানে হাঁটুতে ব্যথা। তো হাঁটুতে মানে ডাক্তারে বলছেন যে পুষ্টিবিদের কাছে যান। আসার জন্য। আপনার ওজন জনিত সমস্যা ছাড়া আর কোনো সমস্যা ছিল? মানে ডায়াবেটিস ছিল কিনা, একটু প্রেশার? ছিল, একটু কোলেস্টেরল ছিল, মানে 6 মাস ধরে ধরা পড়ছে আর কি, এর আগে ছিল না। আচ্ছা, প্রেশার? প্রেশার আছে। প্রেশার ছিল। আচ্ছা, আয়েশা সিদ্দিকা, ডায়েটিশিয়ান আয়েশা সিদ্দিকা ম্যাডামের কাছে আসার পরে আপনার ওজন কমেছে? কয় কেজি কমেছে কতদিনে? এখন পর্যন্ত উনি বললেন তো 65। কত ছিল আপনার? 75। 75 থেকে 65। আপনি খুশি? হ্যাঁ। আচ্ছা, আমাদের এই যে ট্রিটমেন্ট সিস্টেম, এটা আপনার কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো। আচ্ছা, আপনার কি মনে হয়েছে আপনাকে যে সার্ভিস দেওয়া হয়েছে, যতদিন দেওয়া হয়েছে, মানে ওইটার এগেনস্টে যে আমরা পেমেন্ট নিয়েছি, যে টাকা নিছি, সেটা কি বেশি মনে হয়েছে কিনা? একটু তো বেশি মনে হয়, তবু মানে কেন বেশি মনে হয়েছে? সার্বিক দিক চিন্তা করলে তত বেশি হয়। না, আমার নাম সাবিনা রবি। আমার ডক্টর ছিলেন নাজমুল ইসলাম স্যার। উনি আমাকে আয়েশা সিদ্দিকা ম্যাডাম বলেছিলেন। ওনার কাছে যেদিন আমি ট্রিটমেন্টে আসি আমার ওজন ছিল 75। এখন বর্তমানে 65 থেকে আছে। আমি ডায়াবেটিস এবং প্রেশারে ভুগছি। এইগুলো এখন প্রেশারের ওষুধ খাই, শুধু ডায়াবেটিসের ওষুধ খাওয়া লাগে। আমি মোটামুটি এখন ভালো, ম্যাডামের চিকিৎসা খুবই ভালো হচ্ছে। আমার নাম হচ্ছে শ্যামচন্দ্র দাস। আমি পেশায় একজন ব্যাংকার। গত 3 মাস আগে স্থানীয় লোকাল একটা পত্রিকা, এটা হলো সিলেটের ডাক, সেটা থেকে আমি জানতে পারলাম যে পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা সিলেটে আসেন। আমি সাধারণত মানে সিলেটের একটা প্রত্যন্ত অঞ্চল, গ্রাম, এটা মানে গোলাপগঞ্জের, ঢাকা দক্ষিণে আমার বসবাস। ওইখান থেকে আমি সবসময় মানে খুঁজতাম, 1 মাস আগে থেকে আমি নিজেই খোঁজ করছি যে সিলেটে কোথায় ভালো ডায়েটিশিয়ান পাওয়া যায়। তো যখন আমি এটা দেখলাম যে পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা সিলেটের নূরজাহান হসপিটালে আসেন, বা ওনার আগে কিছু আমি ভিডিও দেখছিলাম, বাট আমি জানতাম না উনি সিলেটে আসেন। তখন আমার ওয়াইফ একদিন বললো যে উনি আসতেছে, এটা এবারে নিতে, তুমি যদি যাও তাইলে এখানে। তারপরে আমি আসলাম। আসার পরে ফার্স্ট ডে আমার ওজন ছিল তখন 82। খাওয়ার পরে আমার যে ওজনটা আসলো 82 থেকে, পরে আপার কাছ থেকে সব কিছু নিলাম। আমি প্রথমে আমি যে স্বাভাবিক যে ভিজিট আছে এটা দিয়ে, তারপরে যে আমার যে প্যাকেজের যে হিসাব, ওই প্যাকেজে আমি গেলাম, প্যাকেজের পেশেন্ট হলাম। এতে উনি সবসময় আন্তরিক, ওনার আন্তরিকতার কোনো ত্রুটি নেই। এমনিতে আপনার যে কোনো সময় হাজার ব্যস্ততার মধ্যে উনি দেখা যায় যে ফোন কল রিসিভ করেন, বা SMS-এ বা ইমোতে কোনো কিছু মেসেজ দিলে উনি রিপ্লাই দেন, যে কোনো সমস্যা ওনাকে পাওয়া যায়। কিন্তু মানে আমি ওই যেটা প্যাকেজের কথাটা আমি এই জন্যই বললাম যে আমরা সাধারণত অসুস্থ হইলে অনেক সময় ডাক্তারের পিছনে আমরা হাজার লাখ টাকা আমরা খরচ করি। বর্তমানে যে চিকিৎসা সেবা আমাদের দেশে, এখানে দেখা যায় যে ডাক্তাররা কিন্তু মানে আপনার খাবার দাবারের সম্পর্কে, কিভাবে খাইতে হবে, কিভাবে করতে হবে, এই সম্পর্কে কিছুই বলেন না। মানে চাইলে কিন্তু কিছুটা বলতে পারতেন, কিন্তু খাবারের সম্পর্কে বা কখন খায়, কি করে না করে, বা খাবারে কেমন নিচ্ছে, কারণ প্রত্যেকটা রোগের সাথে তার এই ডায়েটের বিষয়টা জড়িত। ডায়েট যদি তার ঠিক না থাকে তাহলে কোনো রোগী তার ভালো হবে না। নাম ইসমত জেরিন, সিলেট মেজরটিলা। আয়েশা ম্যাডাম আমার কাছে এসেছি আমি পত্রিকা দিতে, ওজনজনিত সমস্যা নিয়ে আপনার কাছে আসা। ওজন 64 কেজি ছিল প্রথম যেদিন আপনার কাছে আসি।
2018 সালে 21 জুলাই। হাইটে 5 ফুট 1। আপু বলছিল যে 50-এর ভিতরে ওজন থাকার কথা, এখন আমার ওজন 49। 3 মাসে 16 কেজি ওজন কমাইছি, কোনো সমস্যা হয় নাই। মানে 3 মাসে আমি আমার লক্ষ্যে পৌঁছে গেছি। আপুর সেবার মান অনেক ভালো, মানে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। মানে ওনার যে টেক কেয়ার একজন পেশেন্টের প্রতি, উনি পেশেন্টকে পেশেন্ট মনে করেন না, নিজের গুণের মতো উনি দেখে থাকেন। সিলেট তো উনি মাসে একবারই আসেন, আমাদের যা যোগাযোগ না তো মোবাইল, হোয়াটসঅ্যাপ এসবের মাধ্যমে। একটু দেরি হলে উনি ওনার প্রশ্নের উত্তরগুলো দিয়ে থাকেন। মান বলতে গেলে মানে কি বলবো, এটা অনেক অনেক পাওয়া। মানে একজন পেশেন্ট হিসেবে ডাক্তারের কাছ থেকে যা পাওয়া তার চেয়ে অনেক বেশিই পেয়েছি আমরা, এটাই বলবো।